গাজায় ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে আরো ২৬ ফিলিস্তিনির। এমনকি রাফায় ত্রাণ নিতে যাওয়ার পথে গুলিতে বেশ কয়েকজন নিহতের ঘটনার দায় স্বীকার না করে উল্টো এলাকাটি যুদ্ধাঞ্চল হিসেবে ঘোষণা করেছে ইসরায়েল। একদিনের জন্য সেখানে ত্রাণ সহায়তাও বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েকদিন আগে সেখানে ত্রাণ দিতে শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে গড়া বিতর্কিত একটি সংস্থা। এখন তারা নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছে। ক্ষুধার্ত সন্তানের মুখে খাবার জোগাড় করতে গিয়ে ইসরায়েলের বর্বরতার শিকার মা। সেই মাকে শেষ বিদায় জানাতে কান্নায় ভেঙে পড়েছে সন্তান। গাজার রাফায় মঙ্গলবার ত্রাণ নিতে গিয়ে নিহত হন নারী শিশুসহ বেশ কয়েকজন। সেখানে সহায়তা বিতরণ করছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমর্থনে গড়ে তোলা ত্রাণ সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF। সংস্থাটি বিতর্কিত, কারণ যারা গাজায় গণহত্যা চালাচ্ছে তারাই গড়ে তুলেছে এমন দাতব্য গোষ্ঠী। সংস্থাটি ত্রাণ দিতে শুরু করার পরদিনই শুরু হয় গন্ডগোল। ব্যাপক চাপ সামলাতে গুলি ছোড়ে ইসরায়েলি বাহিনী, প্রাণ হারান বেশ কয়েকজন। মঙ্গলবারও ঘটেছে প্রাণহানির ঘটনা। এরপর শুরু হয় নিন্দার ঝড়। কিন্তু দায় স্বীকার করা তো দূরের কথা, উল্টো শাস্তিমূলক পথে হাঁটছে ইসরায়েল। ত্রাণ কেন্দ্রে যাওয়ার পথ ও আশপাশের এলাকায় যুদ্ধাঞ্চল ঘোষণা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এলাকাটিকে এড়িয়ে চলতে বলা হয়েছে। একদিনের জন্য ত্রাণ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তা বাড়ানোর দাবিও তুলেছে GHF। এদিকে ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারানোর ঘটনা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র। আমরা এই ঘটনা সম্পর্কে অবগত, তবে যে কোনো পদক্ষেপ নেয়ার আগে অবশ্যই এর সত্যতা খতিয়ে দেখা হচ্ছে। আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছি, এখন পর্যন্ত কোনো প্রমাণ পাইনি। জাতিসংঘ বলছে এমন গুলিবর্ষণ যুদ্ধাপরাধের শামিল। তবে ফিলিস্তিনিদের প্রাণহানি ঠেকাতে এখনো কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি সংস্থাটি। আফরিন মৌ, নিউজ 24। চলমান শান্তি আলোচনার মধ্যেই রাশিয়ার কার্চ সেতুতে হামলার দাবি করেছে ইউক্রেন। জবাবে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এদিকে সামরিক সহায়তা চেয়ে আবারও যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছে জেলেনস্কি প্রশাসন। সেই সঙ্গে ইউক্রেনের সামরিক বাহিনীতে বড় ধরনের পরিবর্তন এনেছে কিয়েভ। এই পরিস্থিতিতে মস্কো কিয়েভের শান্তি আলোচনায় তাৎক্ষণিক অগ্রগতি নেই বলছে মস্কো। রাশিয়ার নিয়ন্ত্রণাধীন কার্চ সেতুতে হামলার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা SBU বলছে কয়েক মাসের প্রস্তুতির পর সেতুটিকে নিশানা করেছে তারা। সেই সঙ্গে রাশিয়াকে মোকাবেলায় সামরিক সহায়তা চেয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমার্ক ওয়াশিংটন সফর করছেন। সেখানে মার্কিন প্রেসিডেন্টের দূত কিথ কেলগের সঙ্গে সাক্ষাৎ করে সামরিক সহায়তা দাবি করেন তিনি। এখানেই শেষ নয়, ইউক্রেনের সামরিক বাহিনীতে বড় ধরনের পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। IAEA প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গেও কিয়েভে দেখা করেন তিনি। এ সময় জাপোরিজিয়ার পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা হুমকি নিয়ে আলোচনা করেন তারা। তবে ইউক্রেনের এমন কর্মকাণ্ডে হাত গুটিয়ে বসে নেই রাশিয়াও। খার্কিভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে হতাহতের খবরও পাওয়া গেছে। এই পরিস্থিতিতে মস্কো কিয়েভের শান্তি আলোচনায় তাৎক্ষণিক অগ্রগতি দেখছে না পুতিন সরকার। আসমাতুলি, নিউজ 24। আবারও স্টিল ও অ্যালুমিনিয়াম আমদানির উপর শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার থেকেই তা কার্যকর হবে। ট্রাম্পের দাবি, এই সিদ্ধান্তের ফলে মার্কিন সংস্থাগুলো দেশীয় উৎপাদকদের থেকেই জিনিস কিনতে বাধ্য হবে। সেই সাথে সুরক্ষিত হবে যুক্তরাষ্ট্রের স্টিল শিল্প। তবে সমালোচকদের আশঙ্কা, এতে গাড়ির যন্ত্রাংশ থেকে ক্যানজাত খাবারের মতো বিভিন্ন পণ্যের দাম যুক্তরাষ্ট্রে বেড়ে যাবে। বিদেশি উৎপাদকরা সংকটে পড়বেন এবং অন্য দেশগুলো পাল্টা পদক্ষেপ নিতে পারে। তবে এই বর্ধিত শুল্ক থেকে আপাতত ছাড় পেয়েছে যুক্তরাজ্য। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে নাটকীয় জয় পেয়েছেন বিরোধী নেতা লি জে মিয়ং। তার প্রধান প্রতিদ্বন্দ্বী কিম মুন সু পরাজয় স্বীকার করে নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছেন। জয়ের পর দেয়া ভাষণে দেশ পুনর্গঠন, অর্থনীতির পুনরুদ্ধার এবং
কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন লি। এই নির্বাচনকে দেখা হচ্ছে সাবেক প্রেসিডেন্টের সামরিক অভ্যুত্থান চেষ্টার বিরুদ্ধে জনগণের সুস্পষ্ট রায় হিসেবে। অতীতে রাজনৈতিক জীবনে বিতর্ক এবং ফৌজদারি অভিযোগ থাকলেও লি এবারের প্রচারে ঐক্যের ডাক দিয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমর্থন আদায় করেছেন। তবে নতুন প্রেসিডেন্টের সামনে রয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ও নিরাপত্তা বিষয়ক আলোচনা এবং চীনের সাথে সম্পর্ক উন্নয়নের মতো জটিল আন্তর্জাতিক চ্যালেঞ্জ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 2026-27 সালের জন্য 5টি নতুন অস্থায়ী দেশ নির্বাচিত হয়েছে। এই দেশগুলো হলো বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া এবং লাইবেরিয়া। নতুন এই 5টি দেশ আলজেরিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ কোরিয়া, গায়ানা এবং স্লোভেনিয়ার স্থলাভিষিক্ত হবে। নির্বাচনে বাহরাইন 186টি এবং কঙ্গো 183টি দেশের সমর্থন লাভ করেছে। নিরাপত্তা পরিষদ জাতিসংঘের একমাত্র সংস্থা যেটি নিষেধাজ্ঞা বা শক্তি প্রয়োগের মতো আইনিভাবে বাধ্যতামূলক সিদ্ধান্ত নিতে পারে। এর 5টি স্থায়ী সদস্য দেশ হল যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র, যাদের প্রত্যেকের ভেটো ক্ষমতা রয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই পবিত্র ধ্বনিতে মুখরিত এখন মিনা নগরী। বিশ্বের লাখো হজযাত্রী মিনায় অবস্থানের মধ্য দিয়ে হজের প্রথম দিনের কার্যক্রম পালন করছেন। এরপর আরাফাতের ময়দানে মূল পর্ব, মুজদালিফায় রাত্রিযাপন এবং শয়তানকে পাথর নিক্ষেপ সহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় সম্পন্ন হবে হজ। বিশ্বের 160টি দেশের প্রায় 18 লাখ মুসলমান পবিত্র হজ পালনে সমবেত হয়েছেন সৌদি আরবে। বুধবার ফজর নামাজের পর থেকে মুসল্লিরা মিনায় জামায়াত হয়েছেন। সেখানে রাত যাপন শেষে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে হজের মূল আনুষ্ঠানিকতা। আরাফাতের ময়দানে অবস্থান, একত্রে জোহর ও আসরের নামাজ আদায় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের প্রধান কার্যক্রম। সূর্যাস্তের পর আরাফাত থেকে মুসল্লিরা রওনা হবেন মুজদালিফার পথে। সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে ফজরের নামাজ পর্যন্ত অবস্থান করবেন। এরপর 10 জিলহজ মিনায় ফিরে হাজিদের 3টি গুরুত্বপূর্ণ আমল করতে হবে: শয়তানকে পাথর নিক্ষেপ, আল্লাহর উদ্দেশ্যে কুরবানি এবং মাথা মুন্ডন। পরদিন 11 জিলহজ আবার শয়তানকে পাথর নিক্ষেপ ও তাওয়াফে জিয়ারতের মাধ্যমে হজের ফরজ আমল শেষ করবেন হাজিরা। হজ উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি প্রশাসন। হজের অনুমতি ছাড়া কেউ যেন হজে অংশ নিতে না পারেন সেই জন্য চলছে তল্লাশি ও নসুক কার্ড যাচাই। এই পর্যন্ত অনুমতি না থাকায় 2,70,000 মুসল্লিকে মক্কা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে হজ পালনে এসে মৃত্যু হয়েছে 17 বাংলাদেশি হজযাত্রীর। হজ শেষ হবে 12 জিলহজ রোববার। এরপর 6 জুন সৌদি আরব এবং 7 জুন বাংলাদেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। এই বছর 87,157 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোহাম্মদ ফিরোজ, নিউজ 24, সৌদি আরব। লন্ডনের বুকে ভেসে উঠেছে ইতিহাসের এক জলজ্যান্ত প্রতিচ্ছবি। ক্রিস্টোফার কলম্বাসের সেই বিখ্যাত জাহাজ নাও সান্তা মারিয়ার এক অসামান্য প্রতিরূপ এখন সেন্ট ক্যাথারিন ডক্স মেরিনায়। স্প্যানিশ পতাকাবাহী এই তরিটির নির্মাণশৈলী, ভেতরের ঐতিহাসিক সজ্জা আর নাবিকদের রোমাঞ্চকর অভিজ্ঞতা দর্শকদের নিয়ে যাবে শত শত বছর অতীতে। 8 জুন পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে এই বিস্ময়কর জাহাজ। যেন সময়ের চাকা ঘুরে গেছে। 29শে মে লন্ডনের সেন্ট ক্যাথারিন ডক্স মেরিনায় নোঙর ফেলল এক কিংবদন্তি, ক্রিস্টোফার কলম্বাসের ফ্ল্যাগশিপ নাও সান্তা মারিয়ার জীবন্ত প্রতিরূপ। 1492 সাল কলম্বাসের সেই 3টি জাহাজের প্রধান এই সান্তা মারিয়ায় তাকে পৌঁছে দিয়েছিল অজানা ক্যারিবিয়ান আর আমেরিকার উপকূলে। ইতিহাসের সেই জলপথেরই প্রতিধ্বনি আজ লন্ডনে। 93 ফুটের এই তরি উড়াচ্ছে স্প্যানিশ পতাকা, কলম্বাসের অভিযানের স্প্যানিশ পৃষ্ঠপোষকতার স্মারক। মাস্তুলে ছোট্ট ইউনিয়ন জ্যাক জানাচ্ছে লন্ডনে তার উপস্থিতির কথা। এর কারিগর নাও ভিক্টোরিয়া ফাউন্ডেশন। নির্মাণে হুবহু অনুসরণ করা হয়েছে আদি নকশা। ওক কাঠের শরীরে মিশেছে আধুনিক প্রযুক্তি। কাঠামোয় ফাইবার গ্লাসের উপর ওক কাঠের আস্তরণ আর ইস্পাতের শক্ত মাস্তুল। It's made of oak wood mostly.
5টি ডেক, 5টি মাস্তুল আর পালের সমাহার এই জাহাজে। বর্তমানে আমরা 14 জন মিলে এটি চালাই। কিন্তু ভাবুন, কলম্বাসের সময়ে থাকতেন প্রায় 45 থেকে 50 জন নাবিক। ভেতরে সে যুগের কামান, নাবিকের লগবুক, লণ্ঠন সবই জীবন্ত। ক্যাপ্টেনের কামরার মূল ক্যাপ্টেনের প্রতীকী কঙ্কালও রোমাঞ্চ ছড়াচ্ছে। দক্ষিণ স্পেনের আন্দালুসিয়া থেকে উত্তাল সমুদ্র পেরিয়ে লন্ডন এসে ভিড়েছে এই ঐতিহাসিক তরী। গঞ্জালেস ও তার স্প্যানিশ নাবিক দল বয়ে এনেছেন এক টুকরো জীবন্ত ইতিহাস। নিবির আমিন, নিউজ 24। গাড়ি ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। আর সংবাদ বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সবাইকে ধন্যবাদ।